শুভেচ্ছা। আবারও আমরা পাঠ করছিলাম প্রখ্যাত প্রাবন্ধিক এবনে গুলাম সামাদের আত্মপরিচয়ের সন্ধান বই থেকে আমাদের আজকের প্রবন্ধ ভারত ও আমাদের জাতীয় সঙ্গীত। আমরা অনেকেই জানি না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জাতীয় সঙ্গীত একটি নয়, দুটি। একটি হচ্ছে রবীন্দ্রনাথ লেখা ও সুর দেওয়া ভারত বিধাতা নামক গান ও অপরটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের লিখিত বন্দে মাতরম। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় 1950 সালের 24 জানুয়ারি ভারতের সংবিধান রচনা পরিষদে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর সব প্রদেশে রবীন্দ্রনাথের গানটিকে গাওয়া হয় হিন্দি অনুবাদের মাধ্যমে, বাংলা ভাষার মাধ্যমে নয়। যদিও গানটির হিন্দি অনুবাদ করতে বিশেষ একটা অসুবিধা হয়নি, তথাপি রবীন্দ্রনাথের গানটিকে জাতীয় সঙ্গীত করবার আগে বিতর্ক ওঠে। এই গানে ভারত বিধাতা বলতে আসলে কী বা কাকে বোঝানো হয়েছে সেটা নিয়ে গুজব ছিল। এই ভাগ্য বিধাতা বলতে বোঝানো হয়েছিল ব্রিটেনের রাজা ও ভারতের সম্রাট পঞ্চম জর্জকে। 1911 খ্রিস্টাব্দে পঞ্চম জর্জ এসেছিলেন ভারতে। দিল্লিতে মুঘল আমলের এক প্রাসাদে ভারতের সম্রাট হিসেবে এক সাড়ম্বর অনুষ্ঠানে ভারত সম্রাট হিসেবে করা হয়েছিল তার অভিষেক। তিনি তার এই অভিষেকে 11 ডিসেম্বর ঘোষণা করেন যে বঙ্গভঙ্গ রদ করা হলো। অনেকে বলেন রবীন্দ্রনাথ এই খবর বেশ কিছু আগেই জেনেছিলেন আর খুশি হয়ে পঞ্চম জর্জকে ভারত বিধাতা বলে স্তুতি করেছিলেন তার এই গানে রাজনৈতিক কারণে। এই গানকেই তাই অনেকে বলেছিলেন ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত নয়, কারণ ব্রিটেনের কোনো রাজা আর নন ভারতের ভাগ্যবিধাতা। ভারত পরিণত হতে চলেছে একটি স্বাধীন প্রজাতন্ত্রী দেশে। রবীন্দ্রনাথের এই দীর্ঘ গানটির শেষ চরণের আগের চরণে বলা হয়েছে, জয় 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 হে জয় রাজেশ্বর ভাগ্যবিধাতা। জয় রাজেশ্বর কথাটা খুবই আপত্তিজনক, কিন্তু তথাপি গানটি শেষ পর্যন্ত জওহরলাল নেহেরুর উৎসাহে হতে পারে ভারতের জাতীয় সঙ্গীত। বন্দে মাতারাম গানটির রচক হলেন বঙ্কিমচন্দ্র। এই গানটি আছে তার রচিত আনন্দমঠ নামক উপন্যাসে। উপন্যাসটি বঙ্কিম মুসলিম বিদ্বেষে পরিপূর্ণ। গানটি 26 পংক্তির, এর মধ্যে প্রথম 20টি পংক্তি হলো সংস্কৃত ভাষায় রচিত আর বাকি 6 পংক্তি রচিত বাংলা ভাষায়। এই গানের প্রথম 8 পংক্তি গীত হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে, যা রচিত হলো সংস্কৃত ভাষায়। বঙ্কিম তার লেখা এই গানের সুর দিয়ে যাননি। বঙ্কিমের এই গানের সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের দেওয়া সুরেই এখন এই গানটি গীত হয়। এই গানটি মুসলমানরা কোনোদিনই পছন্দ করেননি, কারণ গানটি একান্তভাবেই হিন্দু ভাবধারা ও আবেগের প্রতিভূ। কোনো মুসলমানই দেশকে বন্দনা করবার পক্ষে নয়। তদুপরি বঙ্কিম দেশকে কেবল মা বলেননি, করেছেন মা দুর্গার সঙ্গে একত্ব। কিন্তু গানটি কংগ্রেসের নানা আন্দোলনের সাথে বিশেষভাবে জড়িত হয়ে পড়ে, তাই একে করা হয় ভারতের অন্যতম জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সঙ্গীতের রচক, আবার তিনি হলেন বর্তমান বাংলাদেশেরও জাতীয় সঙ্গীতের রচক। তবে বাংলাদেশের মানুষ চায়নি রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে। এই গানটিকে চাপিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের আগে। এই গানটির একটি বিশেষ রাজনৈতিক ইতিহাস আছে। রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গ রদের আন্দোলনকে উৎসাহ প্রদানের লক্ষ্যে। সেদিন হিন্দুরা করেছিলেন বঙ্গভঙ্গ রদের আন্দোলন, কিন্তু মুসলমানরা মোটামুটি ছিলেন লর্ড কার্জনের বঙ্গভঙ্গেরই পক্ষে, কারণ এর ফলে তারা হতে পারছিলেন উপকৃত। এই প্রসঙ্গে মোজাফফর আহমদ তার আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি গ্রন্থে লিখেছেন, পূর্ববঙ্গের মুসলমানেরা বঙ্গভঙ্গকে স্বাগত জানালেন। পূর্ববঙ্গে তারা সংখ্যাগুরু সম্প্রদায়ে পরিণত হয়ে পড়েছিলেন, চাকরিও তারা বেশি বেশি পেতে লাগলেন। যুক্তবঙ্গে এত সব সুবিধা তারা পেতেন না। তিনি আরও বলেন যে পূর্ববঙ্গের হিন্দু জমিদাররা বঙ্গভঙ্গের বিরুদ্ধে
আন্দোলনে প্রচুর সাহায্য করেছিলেন। আন্দোলন জোরদার হওয়ায় এটিও একটি বড় কারণ ছিল। জমিদাররা ভয় পেয়ে গিয়েছিলেন যে মুসলিম কৃষক প্রজাপ্রধান পূর্ববঙ্গে না জমিদারি প্রথা বিলোপ হয়ে যায়। অর্থাৎ মোজাফফর আহমদের ধারণাকে মেনে নিলে বলতে হবে যে রবীন্দ্রনাথ কেবল বাংলা ভাষা সাহিত্য রক্ষার জন্যই যে বঙ্গভঙ্গ রদের আন্দোলন করেছিলেন তা নয়, তার এই আন্দোলনের মধ্যে সংগুপ্ত ছিল তার বিশাল জমিদারি রক্ষারও ইচ্ছা। অর্থাৎ এর মধ্যে নিহিত ছিল তার একান্ত বৈষয়িক মনোভাব, কেবল তার কোনো উচ্চ ভাবাদর্শবোধ নয়। এরকম একটি গানকে আমাদের জাতীয় সঙ্গীত করা ঐতিহাসিক কারণে যাই বলে অনেকের কাছে বিবেচিত হতে পারেনি, কিন্তু তথাপি গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এখন এটি বাদ দিতে গেলে অনেক রকম কথা উঠতে পারে, তাই গানটিকে সরাসরি বাদ না দিয়ে এর সঙ্গে আরেকটি গানও দেওয়া যেতে পারে জাতীয় সঙ্গীতের মর্যাদা। এরকম কিছু করলে তাকে বলা যাবে না নজিরবিহীন কিছু করা হলো, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও আছে দুটি জাতীয় সঙ্গীত। একইভাবে বাংলাদেশেও থাকতে পারে দুটি জাতীয় সঙ্গীত। এই দ্বিতীয় গানটি কি হবে সেটা ঠিক করবে বাংলাদেশের জাতীয় পরিষদ। শেখ মুজিব 1972 সালে দেশে ফিরে রবীন্দ্রনাথকে বাংলাদেশের জাতীয় কবি না করে কাজী নজরুল ইসলামকে করেছিলেন বাংলাদেশের জাতীয় কবি। তিনি নজরুলের একটি গানকে করেছিলেন এদেশের রণসঙ্গীত। এভাবে শেখ মুজিব চেয়েছিলেন রবীন্দ্রনাথকে এড়িয়ে আমাদের জাতীয় স্বাতন্ত্র্যবোধকে সুপ্রতিষ্ঠিত করতে। তিনি মনে করেননি রবীন্দ্রনাথ হলেন আমাদের জাতীয়তাবোধের উৎস, যেমন এখন ভাবছেন আওয়ামী লীগের সমর্থক বেশ কিছু বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথ কোনো দিনই ছিলেন না বাঙালি জাতীয়তাবাদে আস্থাশীল, তিনি চিরদিনই ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে। পাকিস্তান সরকার 1967 সালের 22 জুন রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ করেছিল। আমরা জানি না পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন কেন অনুভব করেছিল। সম্ভবত প্রাক শাসন কর্তৃপক্ষ জানতে পেরেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে ভারত একটা কিছু ষড়যন্ত্র করতে যাচ্ছে। সে যাই হোক, আমরা এখন আর 1905 সালের পরিস্থিতিতে নেই। আমরা চাচ্ছি না কোনো যুক্ত বাংলা গড়তে। আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত এখানকার সময়ের উপযোগী, অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষের জাতীয় ভাবাবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ। রবীন্দ্রনাথ 1905 সালে রচনা করেছিলেন তার আমার সোনার বাংলা গানটি, কিন্তু তিনি শিবাজি উৎসব লিখেছিলেন 1904 সালে। কবিতাটির প্রথম অংশ এরকম: কোনো দূর শতাব্দের কোনো এক অখ্যাত দিবসে নাহি জানি আজি মারাঠার কোনো শৈলে অরণ্যের অন্ধকারে বসে হে রাজা শিবাজি, হে রাজা শিবাজি, তব ভালো উদ্ভাসিয়া এ ভাবনা তড়িৎ প্রবাদ এসেছিল নামি। এক ধর্মরাজ্য পাশে খণ্ডচিহ্ন বিক্ষিপ্ত ভারতে বেঁধে দিব আমি। সেদিন এই বঙ্গদেশে উচ্চকিত জাগেনি স্বপনে পায়নি সংবাদ। এই কবিতাটির মধ্যে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে এই সময়ের রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা চেতনা। এই চেতনাকে দিয়ে বাংলাদেশের মানুষের বর্তমান জাতীয় চেতনাকে কোনোভাবেই বিশ্লেষণ করা চলে না। রবীন্দ্রনাথ শিবাজি উৎসবের পর সম্রাট শাহজাহানকে নিয়ে লিখেছিলেন একটি বিখ্যাত কবিতা। রবীন্দ্র কাব্যে স্থান পেয়েছেন শিবাজি, স্থান পেয়েছেন শাহজাহান, কিন্তু স্থান পাননি বাংলাদেশের কোনো রাজা ও সুলতান। বাংলাদেশের ইতিহাস সাধারণভাবে রবীন্দ্রনাথের কাছ থেকে গিয়েছে বিশেষভাবে অনাদৃত হয়ে। পাকিস্তান শাসনামলে 1967 সালের 22 জুন রেডিও পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তা বলে সারা দেশে রবীন্দ্রসঙ্গীত গীত হতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল না। রবীন্দ্রসঙ্গীত মানুষ ইচ্ছে করলেই গাইতে পারত, আর পারত শুনতেও। কেবল রেডিও পাকিস্তান থেকেই রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ হয়েছিল। শেখ মুজিব রবীন্দ্রনাথকে জাতীয় কবি বলতে চাননি। তিনি মানসিকভাবে অসুস্থ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে প্রদান করেন বাংলাদেশের নাগরিকত্ব। তিনি নজরুলকে ঘোষণা করেন বাংলাদেশের জাতীয় কবি, রবীন্দ্রনাথকে নয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তিনি বদলান না। আমার সোনার বাংলা গান থাকে জাতীয় সঙ্গীত হয়ে, কিন্তু বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে নির্বাচিত করা হয় নজরুলের গান। শেখ মুজিব রবীন্দ্রনাথের মধ্যে নয়,
আমাদের জাতীয় চেতনার উৎস খুঁজে পেতে চেয়েছিলেন কাজী নজরুল ইসলামের মধ্যে। যদিও আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের একাংশ এখন প্রমাণ করতে চাইছেন শেখ মুজিব ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরক্ত, আর রবীন্দ্রনাথ হলেন বাংলাদেশের মানুষের জাতীয় চেতনার প্রকৃত উৎস। তার মধ্যেই খুঁজতে হবে আমাদের জাতীয় পরিচয়কে। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী প্রবন্ধে আবার